আতাজনব দরজা খুললেন। গেটে দাঁড়িয়ে কর্নেল কুতাইবা। আতাজনব অস্ফুট কণ্ঠে আসসালামু আলাইকুম বলে তাকে স্বাগত জানালেন। ড্রয়িং রুমে এসে বসলেন কর্নেল কুতাইবা। কপালে তার বিন্দু বিন্দু ঘাম, পথ চলার ক্লান্তি তার চোখে মুখে। কর্নেল কুতাইবা 6.5 ফুট লম্বা দেহের বিশাল মানুষ, ইস্পাতের মতো পেটা দেহ, মেয়েদের সামান্য চিহ্ন দেহের কোথাও নেই। সারাদিন অসুরের মতো খাটতে পারেন। কর্নেল কুতাইবার আসল নাম কর্নেল গাঞ্জব নাজিমভ, অল্ড রেড আর্মির একজন কর্নেল। চীন সীমান্তে যুদ্ধের সময় পায়ে আঘাত পান। এ আঘাতের কারণেই তাকে রিটায়ার করিয়ে দেওয়া হয়। একটু খুঁড়িয়ে হাঁটেন। উজবেকিস্তানের খুব বড় ঘরের ছেলে নাজিমভ। তার পিতা শরীফ রশিদভ ছিলেন উজবেক সরকারের প্রধান। রিটায়ারের পর নাজিমভকে ভালো চাকুরি অফার করা হয়েছিল, তিনি যাননি। সড়ক পরিবহনের একটি হেভি ট্রাক বহরের পরিচালকের দায়িত্ব পালন করছেন। নিজেও ট্রাক চালান। তার ট্রাক বহর তাসখন থেকে পামিরের মাথায় অবস্থিত তাজিকিস্তানের পামির বায়োলজিক্যাল ইনস্টিটিউট পর্যন্ত যাতায়াত করে। তিনি সাইমুমের সাথে জড়িত হয়েছেন অনেক দিন। একটি ছোট্ট ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নাজিমভ অত্যন্ত ভালোবাসত তার দাদু ইসমাইল রহিমজানকে। রহিমজান তার যৌবনে যায় করুন, পরে তার ভুল বুঝতে পারেন এবং ধর্মানুরক্ত হয়ে পড়েন। সব কিছু থেকে প্রায় বিচ্ছিন্ন জীবনযাপন করতেন। ছেলে রশিদভ পার্টির ও রাষ্ট্রের উচ্চ পদ নিয়ে ব্যস্ত থাকায় পিতার খুব কমই খোঁজ নিতে পারত। রহিমজানও কষ্টবোধ করতেন ছেলের কাজকর্মে। দাদুর নিঃসঙ্গ জীবনের সাথে ছিল নাতি নাজিমভ। সেনাবাহিনীতে যাবার পরও ছুটি পেলেই নাজিমভ ছুটে আসত দাদার কাছে। ঘন্টার পর ঘন্টা কাটাতেন দাদা নাতি গল্প করে। নাজিমভ তার দাদুর মতো নামাজ রোজা করত না। দাদুও তাকে কোনো দিন চাপ দেয়নি, শুধু বলতো এখন বুঝছো না, বুঝবে একদিন। দাদুর অসুখের খবর পেয়ে নাজিমভ ছুটি নিয়ে ছুটে এসেছিল দাদুর কাছে। দাদু যেন তার পথের দিকেই তাকিয়েছিল। ডাক্তারের কাছে নাজিমভ শুনল তার দাদুর অবস্থা ভালো নয়। নাজিমভ দাদুর কপালে হাত রেখে ব্যাকুলভাবে বলল, তোমার কষ্ট হচ্ছে দাদু? কি কষ্ট দাদু? আমি মরে গেলে আমার দেহটাকে তো তোমরা পুড়িয়ে ফেলবে, কিন্তু আমি তো মুসলমান। দাদু থামলেন। হঠাৎ কোনো জবাব দিতে পারল না নাজিমভ। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল দাদুর দিকে। সে জানে দাদু কি বলতে চায়, কিন্তু কমিউনিস্ট ব্যবস্থায় ইসলামী নিয়মে দাফন করা নিষিদ্ধ করা হয়েছে। দাদুই আবার কথা বললেন, জানি এসব কথা তোমাদের কাছে নিরর্থক, কিন্তু আমি তোমাদের মাফ করব না। বলতে বলতে বৃদ্ধের গণ্ডবে অশ্রুর দুটি ধারা নেমে এলো। বৃদ্ধ দাদুকে জড়িয়ে কেঁদে উঠল নাজিমভ। বলল, আমি তোমাকে কথা দিচ্ছি দাদু, আমার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করব। নাজিমভ তার সবটুকু শক্তি দিয়েই চেষ্টা করেছে, কিন্তু দুর্বল এক কণ্ঠ শত কণ্ঠের ভিড়ে হারিয়ে গেছে। পিতা রশিদভ ধমক দিয়ে নাজিমভকে বলেছে, মূর্খের মতো আচরণ করো না, বাস্তববাদী হও। ব্যর্থ হয়েছে নাজিমভ। ব্যর্থ নাজিমভ দাদুর শেষ কৃত্যানুষ্ঠানে আর থাকেনি। দাদুর দেহটাকে যান্ত্রিক দাহকেন্দ্রে নিয়ে যাবার জন্য যখন তৈরি করা হচ্ছিল, তখন নাজিমভ চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। চলে এসেছিল নিজ কর্মক্ষেত্রে। তারপর যুদ্ধে আহত হয়ে রিটায়ার করার পর একবার মাত্র বাড়ি গিয়েছিল। এই ঘটনা নাজিমভের জীবনে আমূল পরিবর্তন আনে। ইসলামের উপর পড়াশোনা শুরু করেন। এখন দুঃখী মুসলিম জনগণকে মুক্ত করে ইসলামের পূর্ণ প্রতিষ্ঠাই তার জীবনের লক্ষ্য। তার নতুন নাম কর্নেল কুতাইবা। ইতিহাসের কুতাইবা ছিলেন মধ্য এশিয়া অঞ্চলের প্রথম মুসলিম বিজেতা। কর্নেল কুতাইবা এখন মধ্য এশিয়া অঞ্চলের সাইমুমের প্রধান। আতাজনব নাস্তা আগেই করেছিলেন। কুতাইবা নাস্তা করার পর দুজনে বেরিয়ে পড়লেন। আতাজনবের জিপে দুজন চেপে বসলেন। জিপ বেরিয়ে এলো খামার কমপ্লেক্স থেকে। ঘড়ির দিকে তাকিয়ে কুতাইবা বললেন, আমরা 2 ঘন্টায় পৌঁছতে পারব নিশ্চয়? আতাজনব মাথা নেড়ে সায় দিলেন।
পাহাড়ি পথ বেয়ে এগিয়ে চলল জিপ। গুলরোক রাষ্ট্রীয় খামার থেকে ৮০ মাইল দক্ষিণ পূর্বে পাহাড়ের ৪,০০০ ফুট উঁচুতে একটি হ্রদ এবং একটি সুন্দর উপত্যকা ঘিরে একটি পর্যটন কেন্দ্র। হ্রদের চারদিক বেষ্টন করে যে ফল ও ফুলের বাগান গড়ে তোলা হয়েছে তা দেখার মতো। নাম দেয়া হয়েছে লেনিন স্মৃতি পার্ক। এই পার্ক থেকে একটা সুপরিসর উপত্যকা বেরিয়ে গেছে দক্ষিণ দিকে। এই উপত্যকায় ফলের চাষ হয়। গোটা গ্রীষ্মকালটা ভ্রমণকারীদের পদভারে জমজমাট থাকে এই পর্যটন কেন্দ্র। উজবেকিস্তান, তাজিকিস্তান প্রভৃতি সব অঞ্চল থেকেই ছুটি ও অবসর বিনোদনের জন্য লোক আসে এখানে। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বাড়ে। লেনিন স্মৃতি পার্ক ছাড়িয়ে উপত্যকার পথ ধরে এগিয়ে চলছিলেন আতাজনভ ও কর্নেল কুতাইবা। উপত্যকার মাঝামাঝি জায়গায় ঘন গাছে ঢাকা খামার বাড়ি। উপত্যকার রাষ্ট্রীয় খামারের পরিচালক আলদর আজিমভ এই খামার বাড়িতে বাস করেন। আতাজনভের সহপাঠী ও বন্ধু এবং আতাজনভের মতোই সাইমুমের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। আতাজনভ ও কুতাইবা খামার বাড়ির গেটের কাছে পৌঁছে একটা নির্দিষ্ট নিয়মে নিজেদের মাথায় হাত বুলালেন। সঙ্গে সঙ্গে খুলে গেল খামার বাড়ির দরজা। দরজা খুলে দারোয়ান দরজার এক পাশে দাঁড়িয়ে আছে। বাজের মতো তার চোখ। তার ডান হাতটা ঢিলা ওভারকোটের পকেটে। বোঝাই যায় ওখানে কি আছে। বাড়িতে প্রবেশের পথে আরেকটা দরজা। দরজার সামনে গিয়ে দুজনেই বিশেষ নিয়মে তাদের শাহাদাত ও মধ্যমা আঙ্গুলি ঠোঁট দ্বারা স্পর্শ করলেন। দরজা খুলে গেল। এখানেও দরজার পাশে আরেকজন দাঁড়িয়ে। ওইভাবেই তার হাত ট্রাউজারের পকেটে। দরজার পরেই চারকোনা একটি উঠান। এটাই বাড়ির বাইরের আঙ্গিনা। আঙ্গিনার উত্তর পাশের বারান্দায় সিঁড়িতে হাসি মুখে দাঁড়িয়ে আছেন আলদর আজিমভ। তার পাশেই দাঁড়িয়ে আছে আমির উসমান, আনোয়ার ইব্রাহিম এবং হাসান তারিক। আলদর আজিমভ কুতাইবা এবং আতাজনভকে হাসান তারিকের সাথে পরিচয় করিয়ে দিলেন। কুতাইবা বহুক্ষণ জড়িয়ে ধরে থাকলেন হাসান তারিককে। তারপর বললেন, আমাদের অতি কাছে থেকেও অনেক কষ্ট পেয়েছেন। দুর্ভাগ্য আমরা জানতে পারিনি। হাসান তারিক বললেন, না, দুঃখের কিছু নেই। আল্লাহ ঠিক যখন এই খবরটা আপনাদের জানাবার তখনই জানিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা সিদ্ধান্ত নিতে দেরি করেননি। বারান্দা পেরিয়ে সবাই পাশের একটা রুমে ঢুকে গেলেন। সেখানে আরও কজন আগে থেকেই বসা ছিলেন। এখানে একটু বলা প্রয়োজন, আলদর আজিমভের এই বাড়ি উজবেকিস্তান সাইমুমের অপারেশনাল হেডকোয়ার্টার্স। শুধু এই বাড়ি নয়, এই উপত্যকা প্রকল্পের সব লোকই সাইমুমের কর্মী। এই খামার বাড়ি ঘিরে উপত্যকায় ছড়ানো ছিটানো রয়েছে অনেকগুলো সংকেত শিবির। সবগুলোই সশস্ত্র। এক একটা সংকেত শিবির হাজার সৈন্যের বাহিনীকেও মোকাবিলা করার শক্তি রাখে। আবার বিপদের সময়ে উপত্যকা খালি করে পাহাড়ের গোপন দুর্গম পথে তারা অল্প সময়ে সীমান্তের ওপারে আফগানিস্তানে গিয়ে পৌঁছতে পারে। কার্পেট পাতা মেঝেতে সবাই গোল হয়ে বসেছে। কুতাইবার এক পাশে বসেছেন হাসান তারিক, অন্য পাশে বসেছেন আলদর আজিমভ। প্রথমে কথা বললেন কুতাইবা। বললেন, আজ একটা অতি গুরুত্বপূর্ণ, অতি জরুরি বিষয়ের আলোচনার জন্য এই পরামর্শ সভার অধিবেশন ডাকা হয়েছে। সে কথা বলার আগে আমি আমাদের ভাই, আমাদের মেহমান হাসান তারিক সম্পর্কে একটু বলতে চাই। আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি যে তার মতো অভিজ্ঞ ও দক্ষ সাইমুম নেতাকে আমাদের পাশে পেয়েছি। তার সম্পর্কে আপনারা সব কিছুই সামিজদাদের মাধ্যমে জেনেছেন। নতুন কিছুই বলার নেই। থামলেন কুতাইবা, তারপর বলতে শুরু করলেন আবার। ইসলামিক রিপাবলিক অফ ফিলিস্তিনের মস্কোস্থ অ্যাম্বাসি গতকাল আমাকে জানিয়েছে বিশ্বজোড়া এক ছায়া সরকারের মালিক এখানকার ওয়ার্ল্ড রেড সংস্থা মিন্দানাও বিপ্লবের সময় আহত অবস্থায় আমাদের ভাই, আমাদের নেতা আহমাদ মুসাকে বন্দী করে। বিমান তাকে নিয়ে আসে এ দেশে, কিন্তু পামির এলাকায় প্লেন ক্র্যাশের পর তিনি হারিয়ে গেছেন। প্লেন ক্র্যাশে তিনি মারা যাননি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কোথায় গেলেন তিনি, এটা এখনও এখানকার সরকার কিংবা অতুল শক্তিধর কেউই
বহু চেষ্টা করেও জানতে পারেনি। হাসান তারিক সহ সকলের মুখ হা হয়ে গেছে, বিস্ময়ে সকলের চোখ বিস্ফারিত। হাসান তারিক, আলদর আজিমভ ও আতাজনব সমস্বরে বলে উঠলেন, আমরা স্বপ্ন দেখছি না তো? আমাদের কান যা শুনছে তা ঠিকই শুনছে তো? ইত্যাদি। শুনতে স্বপ্নের মতোই লাগছে, কিন্তু বাস্তব সত্য। ফ্রয়ের হেলিকপ্টার ও গোয়েন্দা দল পামিরের ওই এলাকা এখনও চষে ফিরছে। সত্য বলে তো আমাদের বসে থাকার সময় নেই। আল্লাহ জানেন তিনি এখন কোথায়, কিভাবে আছেন। বিশেষ করে আহত তিনি, বলল আমির ওসমান। তার সম্পর্কে আমরা দুই অবস্থার কথা চিন্তা করতে পারি। এক, তিনি একভাবে লুকিয়ে আছেন। দুই, তিনি কারো আশ্রয়ে আছেন। এই দুইটির যে কোনোটি হলে আমি তার সম্পর্কে জানি তিনি পথ বের করে আমাদের সামনে আসবেন, বললেন হাসান তারিক। আল্লাহর কাছে আমাদের প্রার্থনা এই দুটোর যে কোনো একটিই হোক। আসুন আমরা তৃতীয় কোনো বিকল্প নিয়ে চিন্তা করব না, বললেন কুতাইবা। একটু থেমে তিনি আবার বললেন, আমাদের কজনকে এখনই তাজিকিস্তানের পামির এলাকার কেন্দ্রগুলোতে পৌঁছা দরকার। তাদের সাথে নিয়ে আমাদের অনুসন্ধানে লেগে যাওয়া প্রয়োজন। থামলেন কুতাইবা। এবার আমির উসমান বলল, আপনি ঠিক করে দিন কে কোথায় যাবে। আমি শুধু এখানে একটা কথাই বলবো, পরিস্থিতি অত্যন্ত গুরুতর। হাসান তারিক জেল থেকে পালিয়েছেন, আহমাদ মুসা হারিয়ে গেছেন। অতএব ফ্রয় এখন খ্যাপা কুকুরের মতো। অনুসন্ধানে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে। আমি কি এ ব্যাপারে আপনাদের কোনো কাজে লাগব, বললেন হাসান তারিক। না, আপনি আপাতত এই হেডকোয়ার্টার্সে থাকবেন, এখানে আপনার অনেক কাজ। থামলেন কুতাইবা। তারপর বললেন, এখন বৈঠক এখানে শেষ করছি। আমি আলদর আজিমবকে অনুরোধ করছি, আতাজনব এবং হাসান তারিক ছাড়া সকলকে 1 ঘন্টার মধ্যে রওনার ব্যবস্থা করে দিন। আমি প্রোগ্রাম তাদের দিচ্ছি, বলে কুতাইবা উঠে দাঁড়ালেন। একটু পুরনো মসজিদ, একটা মাদ্রাসা ভবন এবং আমির তৈমুরলংয়ের পীর সুফি আব্দুর রহমানের কবরগাহ নিয়ে এখানকার হিসার দুর্গ। দুর্গ বলতে যা বোঝায় এখন তা নেই। দুর্গের একটা ধ্বংসাবশেষ পড়ে আছে মসজিদের দক্ষিণ পাশে। মসজিদ, মাদ্রাসা সবই দুর্গের মধ্যে ছিল। মুসলমানরা কোনো রকমে মসজিদ, মাদ্রাসা ও কবরগাহটা টিকিয়ে রেখেছে। মধ্য এশিয়ার মুসলমানদের পবিত্রতম স্থানগুলোর মধ্যে হিসার দুর্গ একটি। মুসলমানদের সেন্টিমেন্টের কারণে হিসার দুর্গের মসজিদ, মাদ্রাসা ও কবরগাহে রেড সরকার হাত দিতে পারেনি। মসজিদের দক্ষিণ পাশে ভাঙ্গা দুর্গের পাশ ঘেঁষে মোল্লা আমির সুলাইমানের বাড়ি। তিনি সুফি আব্দুর রহমানের উত্তর পুরুষ। মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, কবরগাহের মোতাওয়াল্লি তিনি মুসলমানদের অসীম ভক্তির শ্রদ্ধার পাত্র। স্যামুমের উপদেষ্টা বোর্ডের সদস্য তিনি। রাত 3:30টায় উঠেন আমির সুলাইমান। তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। তারপর তসবিহ তাহলিল শেষে বেলা উঠলে চাস্তের নামাজ পড়ে ঘরে ফেরেন। সেদিন ঘরে নাস্তা করে আমির সুলাইমান আহমাদ মুসার রুমে এসে বসলেন। আহমাদ মুসাকে পেয়ে আমির সুলাইমান যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন। এখন গোটা সময়টাই তিনি আহমাদ মুসার কাছে বসে কাটান, গল্প শোনেন। ফিলিস্তিন ও মিন্দানাওয়ের গল্প শুনতে শুনতে গর্বে তার বুক ফুলে ওঠে। নিজের দেশের এক সোনালী ভবিষ্যৎ যেন তার চোখে ঝিলিক দিয়ে ওঠে। আজ আহমাদ মুসা উদ্গ্রীবভাবে আমির সুলাইমানের জন্য অপেক্ষা করছিলেন। তিনি আসতে আহমাদ মুসা বললেন, জনাব, একটা কথা বলবো আপনাকে। আহমাদ মুসার কণ্ঠস্বরে চমকে তাকিয়ে আমির সুলাইমান বললেন, কোনো খারাপ কিছু নয় তো? হয়তো খারাপ। কি বলুন তো? হিসার দুর্গের খাদেম ইয়াকুব সম্পর্কে আপনার মত কি? কেমন সে? কেন, কিছু ঘটেছে? বলুন, বলছি। 6 মাস আগে তাকে কাজে লাগিয়েছি। পেয়ান্দাজের এক কলখজে চাকুরি করত। চাকুরি হারিয়ে বেকার ঘুরছিল। নামাজ কালামে ভালো দেখে চাকুরি দিয়েছি। সে এখানে আসে না আপনি তাকে নিয়ে আসেন? সেই এখানে আসে। তবে এইটুকু জেনেছি সে ওই কলখজে চাকুরি করত। আমি তাকে সন্দেহ করছি। আমি 3 দিন হলো এসেছি। প্রথম দিনেই তার চোখের ভাষা আমার মনে সন্দেহ জাগায়। গতকালের একটা ঘটনায় আমি সন্দেহ আর
ধরে রাখতে পারছি না। কি ঘটেছে গতকাল? গতরাতে এসার পর আমি মাঠটায় পায়চারি করছিলাম। অন্ধকার রাত। আমি ফিরবার সময় ইয়াকুবের ঘরে কথা শুনলাম, ঠিক টেলিফোনে কথার মতো। আমি শোনার জন্য দাঁড়াতে কথা শেষ হয়ে গেল। আমি রাতে অনেক চিন্তা করেছি। আমার অনুমান যদি মিথ্যা না হয়ে থাকে, তাহলে সে ওয়্যারলেসে কথা বলছিল। ওয়্যারলেসে কথা বলছিল? তাহলে সরকার কিংবা ফ্রয়ের গুপ্তচর সে? বিস্ময় বিস্ফারিত তার দৃষ্টি, চোখ মুখ লাল হয়ে উঠেছে। আমির সুলাইমান আরও কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় আমির সুলাইমানের ছোট্ট নাতি ছুটে এসে খবর দিল, দাদা, মিলিটারি মিলিটারি বলে চমকে উঠে দাঁড়িয়ে দরজায় এলেন আমির সুলাইমান, কিন্তু আর এগোতে পারলেন না। ফ্রয়ের সামরিক বিভাগের ইউনিফর্ম পরা দুজন অফিসার এগিয়ে আসছে দরজার দিকে। এসে আমির সুলাইমানকে লক্ষ্য করে বলল, আমরা আপনাকে গ্রেফতার করলাম, একটুও নড়বেন না। এই ঘরেই তো আপনার মেহমান থাকে বলে রিভলভার বাগিয়ে ঘরে ঢুকতে যাচ্ছিল একজন অফিসার। ততক্ষণে আহমদ মুসা মেঝেই নেমে পড়েছে। দরজায় অফিসারটির মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমিই তার মেহমান। অফিসার তার পিস্তলটি আহমদ মুসার বুক বরাবর তাক করে রেখে পিছিয়ে গেল অনেকখানি। তারপর আহমদ মুসার আপাদমস্তকে একবার নজর বুলিয়ে খুশিতে উজ্জ্বল হয়ে বলল, ইউ আর গ্রেট আহমদ মুসা, পাওয়া গেছে আপনাকে বলে সে আনন্দে কয়েক রাউন্ড গুলি ছুড়ল আকাশে। গুলির শব্দে আরও দুজন অফিসার হন্তদন্ত হয়ে ছুটে এলো। প্রথম অফিসারটি হেসে বলল, ভয় নেই, শিকার পাওয়া গেছে। তোমরা এদের দুজনকে গাড়িতে তোলো, আমি এই ঘরটা একটু দেখে আসি। পামির সড়ক থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে উত্তরে হিসার দুর্গের দিকে। রাস্তাটি পাহাড়ের চড়াই উতরাই অতিক্রম করে একটা বড় উপত্যকায় থেমে গেছে। তারপর আবার তা উঠে গেছে পাহাড়ি। এই পাহাড়ি পথের শেষ প্রান্তে হিসার দুর্গ। কুতাইবার গাড়ি পামির সড়ক থেকে হিসার দুর্গের পথ ধরে চড়াই উতরাই অতিক্রম করে এগিয়ে চলছিল। সেই বড় উপত্যকার সামনের বড় চড়াইটার মাথায় উঠেই কুতাইবা দেখতে পেল উপত্যকা থেকে একটা গাড়ি উঠে আসছে। সঙ্গে সঙ্গে কুতাইবা সালামভকে গাড়ি থামাতে বলল। চোখে দূরবীন লাগিয়ে দেখলেন ফ্রয়ের পরিচয় চিহ্ন আঁকা 6 সিটের একটা সামরিক কায়দার পিকআপ ভ্যান। ফ্রয়ের ভ্যান হিসার দুর্গের দিক থেকে কেন? দূরবীনে চোখ ধরেই থাকলেন কুতাইবা। গাড়ি আরও কাছে এলো। পরিষ্কার দেখা যাচ্ছে গাড়ির 6টি সিটে ফ্রয়ের সামরিক ইউনিফর্ম পরা 6 জন লোক। ভ্যানটি আরও এগিয়ে এসেছে। এবার সেই অফিসারদের চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে, তাদের সামরিক ইনসিগনিয়াও পর্যন্ত। অফিসারদের একজন ফ্রয়ের কর্নেল ও একজন ক্যাপ্টেন র্যাঙ্কের, অবশিষ্ট 4 জন লেফটেন্যান্ট। একটা বাঁকে এসে গাড়িটি ডান দিকে টার্ন নিল। এবার গাড়ির পেছনটা সামনে এসে গেল। কুতাইবা দেখলেন ভ্যানের ফ্লোরে পড়ে আছে 2 জন লোক। গাড়ির ঝাঁকুনিতে গড়াগড়ি খাচ্ছে, তাদের হাত পা বাঁধা। কুতাইবার গোটা দেহে একটা উচ্চ স্রোত বয়ে গেল। তীক্ষ্ণ হয়ে উঠল তার চোখ দুটি। দুজনের একজনের মুখ দেখে চমকে উঠলেন কুতাইবা। ও কি, উনি তো আমির সুলাইমান, বন্দী তিনি। তার পাশে উনি কে? চেনা নয়, মাথায় ব্যান্ডেজ। হঠাৎ একটা আশঙ্কা মনে উকি দিল, উনি কি আহমদ মুসা হতে পারেন? ওরা দূরবীনের চোখ থেকে হারিয়ে গেল। গাড়ি ঘুরে গেছে। এবার গাড়িটি সোজা হয়ে উঠে আসছে চড়াইয়ের দিকে। কুতাইবা চোখ থেকে দূরবীন নামিয়ে নিলেন। সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। সালামভকে নির্দেশ দিলেন, গাড়ি একটু পিছিয়ে নাও। গাড়ি একটু পিছিয়ে এলে দুজনে গাড়ি থেকে নেমে পড়লেন। সালামভকে সব কথা বুঝিয়ে বলে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে চড়াইয়ের মাথায় দুজন দুপাশের 2 পাথরের আড়ালে গিয়ে লুকালেন। গাড়িটি উঠে আসছে চড়াইয়ের দিকে। অফিসাররা তখন খুব হালকা মুডে, কেউ ঝিমুচ্ছে, কেউ রেকর্ড প্লেয়ার থেকে ভেসে আসা ফিল্মি সঙ্গীত উপভোগ করছে। চড়াই ভেঙে উঠে আসা গাড়ি চড়াইয়ের মাথায় এসে একটু দম নিয়েছে। ড্রাইভিং সিটে বসা অফিসারটি গিয়ার চেঞ্জ করছে। এমন সময় গাড়ির ডান পাশে পাথরের আড়াল থেকে মুখোশ আঁটা কুতাইবা বিদ্যুৎ গতিতে বেরিয়ে এলেন। ওরা কিছু বুঝে ওঠার আগেই কুতাইবার ME10 অটোমেটিক মেশিন পিস্তলের ভয়ঙ্কর ব্যারেলটা ড্রাইভারের পাশের জানালা দিয়ে স্থির হয়ে দাঁড়ালো সামনে 3 জন অফিসারের দিকে। কুতাইবা পরিষ্কার রুশ ভাষায় বললেন, অস্ত্র হাতে নেবার কোনো চেষ্টা করবেন না।
পেছনের তিনজন কুতাইবার পিস্তলের আড়ালে ছিল। এই সুযোগ তারা গ্রহণ করতে চাইল। একজন তার স্টেন গান তুলে নিয়েছিল, কিন্তু সে খেয়াল করেনি বাঁ থেকে সালামব এসে দাঁড়িয়েছে তার জানালার পাশে। অফিসারটি তার স্টেন গানের ট্রিগারে হাত দেবার আগে সালামবের মেশিন পিস্তল থেকে বৃষ্টির মতো এক ঝাঁক গুলি বেরিয়ে গেল। M10 অটোমেটিক মেশিন পিস্তল ভয়ানক এক ক্ষুদে অস্ত্র। মিনিটে 100 গুলি বেরোয় ওর ক্ষুদে ব্যারেল থেকে। সালামবের পিস্তল যখন থামল, দেখা গেল ঝাঁঝরা হয়ে গেছে পিছনের 3টি দেহই। গুলি ছোড়ার সময় সে হতচকিত। একটা মুহূর্ত তার সুযোগ নিয়েছিল ড্রাইভার। সে ঝাঁপিয়ে পড়েছিল কুতাইবার পিস্তল ধরা হাতের উপর, কিন্তু কুতাইবার বজ্র মুষ্টি এতটুকুও কাঁপেনি। মাত্র সেকেন্ডের জন্য চেপে ধরেছিল পিস্তলের ট্রিগার। এক পশলা বৃষ্টির মতো বেরিয়ে গেল গুলি। 3টি দেহই লুটিয়ে পড়ল সিটের উপর। কুতাইবা এবং সালামব দুজনে দ্রুত উঠে গেলেন ভ্যানের উপর। আহমদ মুসা ও আমির সুলাইমান দুজনে অতি কষ্টে উঠে বসেছিলেন। কুতাইবাকে দেখে মারহাবা মারহাবা বলে আনন্দ প্রকাশ করলেন আমির সুলাইমান। প্লাস্টিক কর্ডের বাঁধন কেটে দিলে দুজনে উঠে দাঁড়ালেন। কুতাইবা আহমদ মুসার মুখোমুখি দাঁড়িয়ে বললেন, আমার অনুমান মিথ্যা না হলে আপনি আহমদ মুসা, আমাদের নেতা। আহমদ মুসা তাকে জড়িয়ে ধরে বলল, না ভাই, আমরা সবাই কর্মী, আল্লাহর সৈনিক। আনন্দের অশ্রু কুতাইবার চোখে। তিনি বললেন, এ দেশবাসীর জন্য আজ আনন্দের দিন। আল্লাহর দান আপনি আমাদের জন্য। সবাই নেমে এলেন ভ্যান থেকে। ভ্যানটাকে ঠেলে পাশের গভীর খাদে ফেলে দেওয়া হলো। 4000 ফিট গভীর অন্ধকার খাদে হারিয়ে গেল 6টি লাশ সমেত ভ্যানটি। ভ্যান থেকে পাওয়া স্টেন গান ও পিস্তলগুলো গাড়িতে তুলে নেওয়া হলো। মুছে ফেলা হলো এখানে কোনো প্রকার ঘটনা ঘটার সব চিহ্ন। তারপর গাড়ি ঘুরিয়ে যাত্রা করলেন পামির সড়কের দিকে। আহমদ মুসা বলল, খুব জোর ঘন্টা 4-5, তারপরেই ফ্রয়ের লোকেরা ওদের সন্ধানে আসবে এই সড়কের দিকে। একটু থেমে কুতাইবার দিকে চেয়ে আহমদ মুসা বলল, ওদেরকে খুঁজে না পেলে ক্ষিপ্ত হয়ে ওরা হিসার দুর্গ এলাকার বসতির ওপর অত্যাচার করতে পারে। তা ঠিক, কিন্তু এর কোনো প্রতিকার আমাদের হাতে নেই। আল্লাহ ভরসা। নির্দোষ মানুষের উপর এই অত্যাচারই হবে ওদের পতনের কারণ, বললেন কুতাইবা। আহমদ মুসা আবার বলল, ফ্রয়ের অত্যাচার ও আধিপত্যের বয়স অনেক হলো। বার্ধক্যজনিত ভুল তার বাড়বে, আর এই ভুলগুলোই রচনা করবে আমাদের সাফল্যের পথ। কুতাইবার হাতে ড্রাইভিং হুইল, তার দৃষ্টি সামনে প্রসারিত। উজ্জ্বল এক আনন্দ সে দৃষ্টিতে। সামনে দৃষ্টি রেখেই তিনি বললেন, ভাই আহমদ মুসা, এ পথ রচনার দায়িত্ব এখন আপনার। আমরা সবাই আপনার কর্মী। আহমদ মুসা দৃষ্টি মেলে তাকিয়েছিলেন সামনে। তার দৃষ্টি এখন এ পাহাড়ি পথের মধ্যে সীমাবদ্ধ নয়। মধ্য এশিয়ার পাহাড়, উপত্যকা, মরুভূমি এবং দুঃখী জনপদগুলো তার চোখে ভাসছে। সেই সাথে ভেসে উঠছে এখানে চেপে বসা দত্তাকায় শক্তি ফ্রয়ের এক ভয়াল রূপ। চোখ বুঝলেন আহমদ মুসা। ভেসে উঠল এবার তার চোখের সামনে রক্ত ভেজা জনপদ মালার এক দৃশ্য, রক্তাক্ত পামির। গাড়ি যেন দ্রুত প্রবেশ করছে সেই রক্তের দরিয়ায়। প্রতিটি স্নায়ুতন্ত্রী শক্ত হয়ে উঠছে আহমদ মুসার। হাত দুটি তার মুষ্টিবদ্ধ হয়ে উঠেছে তার অজান্তেই। চোখ খুললেন আহমদ মুসা। কোনো জবাব দিলেন না কুতাইবার কথাই। তীব্র বেগে এগিয়ে চলছে তখন গাড়ি।